দেশে এবং প্রবাসে যারা আমার লাইভ দেখছেন, যারা আমার লাইভ দেখেন, তাদের সবাইকে স্বাগত জানাই আরো একটি নতুন সেশন এবং নতুন লাইভ নিয়ে। আজ থেকে আমরা শুরু করছি একটা ভিন্ন মাত্রার লাইভ। সেটা হলো জীবনের গল্প। আমরা সেই সমস্ত মানুষের জীবনের গল্প জানবো যারা আমাদের পাশে বিভিন্ন পরিচয়ে, কারো বোন, কারো স্ত্রী, কারো মা, কারো স্বামী, কারো ভাই। সেই সমস্ত মানুষের জীবনের গল্প নিয়েই আমরা সাজিয়েছি এইচ.এম. দুলাল জীবনের গল্প। আর এই অনুষ্ঠানটি স্পন্সর করেছেন নিহান ফুড লিমিটেড। আমাদের অনুষ্ঠানের নাম নিহান ফুড এইচ.এম. দুলাল লাইভ জীবনের গল্প। আমার সাথে আজকে যুক্ত রয়েছেন একজন দম্পতি, একটা পরিবার যুক্ত রয়েছেন, যারা আমি তাদের সাথে পরিচয় করে দিব। পারভেজ ভুঁইয়া এবং মারিয়াম মেঘনা দম্পতি আমার সাথে যুক্ত রয়েছেন। তাদেরকে আমি পরিচয় করিয়ে দিতে চাই, যারা এই সমাজে তাদের বিজনেস কর্মযজ্ঞের মাধ্যমে তারা খ্যাতি অর্জন করেছেন এবং তারা কাজ করে যাচ্ছেন। তো প্রথমেই রয়েছেন মারিয়াম মেঘনা, যিনি বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর ডিএফপিতে তথ্য মন্ত্রণালয়ে কাজ করছেন। আর সাথে যুক্ত রয়েছেন পারভেজ ভুঁইয়া, যিনি সেন্ট পিটার্স স্কুল অফ লন্ডন শিক্ষক হিসেবে রয়েছেন। তাদের দুইজনকে আমার এই শোতে আজকে স্বাগত জানাই। তো এই দম্পতিদের জীবনের গল্প আজকে শুনবো, আজকে তাদের কথা শুনবো, তাদের ফেলে আসা শৈশব, সামনের ভবিষ্যৎ, আর বর্তমানে কিভাবে সময় তারা পার করছে। আর আপনিও যদি অনুষ্ঠানে আমার সাথে যুক্ত হতে চান, তাহলে আপনার দাম্পত্য জীবনের গল্প, পরিবারের জীবনের গল্প অথবা আপনার জীবনের গল্প নিয়ে আমার এই লাইভে যুক্ত হতে পারেন। তাহলে এক এক করে পরিচিত হওয়ার জন্য আমি গেস্টদেরকে অনুরোধ করব। প্রথমেই মারিয়াম মেঘনার জীবনের গল্প শুনবো। তাকে তার ব্যক্তিগত পরিচয় দিয়ে শুরু করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ এইচ.এম. দুলাল সাহেব আপনাকে। আমার ক্ষুদ্র পরিচয়, আমি মারিয়াম মেঘনা। আমার পড়াশোনা করেছি আমি সরকারি বাংলা কলেজ থেকে, ওখানে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছি ওখান থেকে। আর এখন জব করছি বললেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তথ্য মন্ত্রণালয়ে। আমি সেখানে প্রোডাকশন ম্যানেজার হিসেবে আছি। এই তো। আর হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগা জায়গা হচ্ছে আমার মঞ্চ। আমি একজন মঞ্চকর্মী, থিয়েটার কর্মী, থিয়েটার নামে আপনারা জানেন। মঞ্চে আমার অভিনয় করতে খুব ভালো লাগে। যখন আমি একা থাকি তখন আমি কবিতা আবৃত্তি করি। এগুলো নিয়েই আমার এখন বর্তমান সময় কেটে যাচ্ছে। আচ্ছা, আরেকজন অতিথি রয়েছে, আমরা একটু তার কাছ থেকে একটু পরিচিত হই। আমাদের পারভেজ ভুঁইয়া। ধন্যবাদ এইচ.এম. দুলাল ভাইকে আজকে জীবনের গল্প অনুষ্ঠানে আমাকে অতিথি হিসেবে আসার সুযোগ দেওয়ার জন্য। আমি পারভেজ ভুঁইয়া, আমি শিক্ষকতা পেশায় আছি। সেই ছাত্র জীবন থেকে শুরু করে পড়ালেখা শেষ করে এখন শিক্ষকতায় আছি। সেন্ট পিটার স্কুল অফ লন্ডনে আমি ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করছি। 2011 সালে আমি ইংরেজি ভাষা ও সাহিত্যের উপর স্নাতক সম্পন্ন করি। 2012 সালে স্নাতকোত্তর ডিগ্রি রাখি। তারপর থেকেই শিক্ষকতার সাথে জড়িত আছি। ভালো লাগা হলো, যেহেতু শিক্ষকতা পেশায় আছি, ছাত্রদের সাথে পাঠদানের সময় কাটানো, মানে ক্লাসরুম, সেটা হলো আমার ভালো লাগার জায়গা, পড়ানোর জায়গা। কিন্তু এখন এই যে করোনাকালীন সময়ে খুবই একটি কি বলবো খুব একটি খারাপ সময় যাচ্ছে, যেটা বলে আসলে প্রকাশ করা যাবে না। কারণ আমরা সময় কাটানো দীর্ঘদিন ধরে একই রকম। পারভেজ ভাই, আমরা জীবনের গল্প শুনবো, জীবনের সেই সমস্ত কথাগুলো একটু শুনতে চাই। আমি এক এক করে আসবো বিষয়গুলো। প্রথমেই একদম কার কোথায় জন্ম হয়েছিল, কত সালে, এবং সে নিজের পরিবারটা
নিজের একদম, এটা একদম আড্ডা, এবং আমরা আগেই বলেছি এটা একটা আর্কাইভ হিসেবে থাকবে। আমার কোথায় জন্ম হয়েছিল, আমি কোথায় বেড়ে উঠেছি, আমার বিশেষ করে তো এখন দুইটা পরিবার, একটা হলো নিজের পৈতৃক, আরেকটা হলো শ্বশুর বাড়ি। সেটা আমি প্রথমে নিজের পৈতৃক পরিচয়টা একটু মেঘনার কাছ থেকে শুনতে চাই। আমার জন্ম ঢাকা মিরপুরে, আমি ওখানেই বড় হয়েছি, ওখানেই আমার পড়াশোনা। আর কি বলবো, আমি একটু আগেই বললাম যে আমার বাংলা। কত সালে জন্ম আপনার? বয়সটা কি খুব বলার দরকার আছে? আমার হচ্ছে 26শে আগস্ট 1990 জন্ম। আমার একটু আগেই বললাম জন্ম হচ্ছে মিরপুরে, ওখানেই বেড়ে ওঠা, ওইখানেই শৈশব কৈশোর সবকিছু আমার মিরপুর এলাকাতেই। আচ্ছা, আমরা তাহলে একটু শেয়ার করতে চাই আপনার বাবা মা, একটু তাদের কথা একটু জানতে চাই, আমাদের শ্রদ্ধেয় বাবা মা যারা রয়েছে। আমি বলছি, আমার বাবা মারা গিয়েছেন 2010-এ। এখন আমার মা আর ভাই আছে, আমার সাথেই আছেন তারা। আর বাবা মারা যাওয়ার পরে মানে যা হয়, বাবা হচ্ছে তো একটা পরিবারের বটবৃক্ষ। বটবৃক্ষ চলে যাওয়ার পর আমি তখন ডিগ্রির আমার সেকেন্ড ইয়ার, ডিগ্রির ফার্স্ট ইয়ারের ফাইনাল, সেকেন্ড ইয়ারের ফার্স্টের দিকে আমি ছিলাম। তো পড়াশোনা অবস্থায় বাবা মারা গিয়েছে, এটা সবারই আসলে বুঝতে পারে যাদের বাবা নেই। তখন থেকে একটা জীবনের বাস্তবতা বলে, তখন থেকেই কিছু করার একটা উদ্যোগ নেওয়া, যে সংসারে আমি বড় মেয়ে, আমরা এক ভাই এক বোন, আমি সবার বড়। তো তখন থেকে পড়াশুনো করা, চাকরি করা, থিয়েটার করা, কিছু আমি লিও ক্লাবের সাথে জড়িত ছিলাম, যেটা লায়ন্স ক্লাব। এই লায়ন্স ক্লাবের একটা মানে সিনিয়র শাখা ছিল, যেটা স্টুডেন্টরা। তো আমি লিওজমও করেছি, আমি লিওর একজন সেক্রেটারি ছিলাম। কিছু সংগঠন, পড়াশুনো, পাশাপাশি আমি অবশ্য ইন্টার থেকে চাকরিটা শুরু করেছি ইন্টার থেকে টিউশনই, তো চাকরিটা শুরু করেছি আমি 2012 সাল থেকে। আমরা চাকরি মানে পরবর্তীতে আসবো, আমরা আগে একটু পড়াশোনা, আপনার প্রাইমারি স্কুল, প্রাথমিক শিক্ষা জীবন, তারপর উচ্চ মাধ্যমিক, কলেজ, এগুলো একটু আসবো, তারপরে আমরা অন্যদিকে যাব। এটা বলতে গেলে আসলে সবাই খুব মজা পাবে বা হবে। আমার পড়াশোনার একটা অনেক চড়াই উৎরাই আছে। আমি কিছুটা আমি জেনারেল লাইনে ছিলাম, জেনারেল লাইন থেকে আমার বাবা যখন অসুস্থ হয়ে গেলেন, উনি কিডনির পেশেন্ট ছিলেন। তো কিডনিটা কত কস্টলি একটা মানে চিকিৎসা, সেটা সবাই কম বেশি জানে যাদের এই ধরনের পেশেন্ট আছে। তখন একটা মানে উত্থান সংসারে হয় না, উত্থান কিছু পতন তো হয়েই থাকে। তখন একটা যাচ্ছিল, একটা কোন রকম একটা ব্যালেন্সে চলছিল, যার ফলে আমাদেরকে একটা অন্যরকম ডিসিশন নিতে হলো পড়াশোনা কন্টিনিউ করার জন্য। তো তখন আমি আমার মা এই উদ্যোগটা না নিলে হয়তো বা আমার পড়াশোনাটা অন্যদিকে মোড় নিতে পারতো, বা নাও হতো, যদি আমি ফ্র্যাঙ্কলি বলি নাও হতো। সেখান থেকে আমি চলে গেলাম একটা হোস্টেলে। তো হোস্টেলটা ছিল মাদ্রাসার লাইনে, আমি সেখান থেকে দাখিল পরীক্ষা দেই। তো কিন্তু আমি ওই পড়াশোনার সাথে আসলে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছিলাম না, কারণ বুঝতে পারেন জেনারেল লাইন থেকে অ্যারাবিক লাইনে আসলে কষ্ট। যারা বলে, আমরা বাহির থেকে অনেকেই জানি যে হয়তো বা কি মাদ্রাসায় পড়ে, কিন্তু মাদ্রাসায় পড়াশোনা কিন্তু অনেক কষ্টের। কারণ ওখানে আমরা জেনারেল লাইনে বাংলা, অঙ্ক, ইংরেজি
সমাজ বিজ্ঞান এই সাবজেক্ট গুলো, গ্রামার আছে যেমন, তেমন ওখানে আরো কিছু বই সংযোজন আছে। সেটা হচ্ছে কোরআন, হাদিস, মানে ফিকাহ। হ্যাঁ, তারপরে হচ্ছে আদব নামে একটা আছে, যেটা আহ, একদম পুরোপুরি বাংলায় যেমন বাংলা গদ্য পদ্য আছে, আরবিতেও যেরকম গদ্য পদ্য আছে। তো এই সব সাবজেক্ট আসলে আমি নিজে রিসিভ করতে পারছিলাম, বা আমি ওই মানসিকতার সাথে অ্যাডজাস্ট করতে পারছিলাম না। নিজের উদ্যোগেই পরে যখন ডাক্তারিটা পরীক্ষা দেওয়ার পরেই নিজে আমি চলে আসি কলেজে, বাংলা কলেজে জয়েন করি। তো সেখান থেকেই বাংলা কলেজে পড়াশোনা, বাংলা কলেজে আমার থিয়েটারের হাতে করি, সেখান থেকেই কোন সাবজেক্ট কোন ডিগ্রি করা। সাবজেক্ট আমরা একটু ধরে ধরে যাচ্ছি। বাংলা কলেজে কোন সাবজেক্টে পড়ি? আমি ইন্টার করেছি অ্যাকাউন্টিং থেকে, আর ডিগ্রি করেছি আর্টস থেকে, আর মাস্টার্সও পলিটিক্যাল সায়েন্স থেকে। আমার বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি মানে সবকিছু মিলিয়ে আমার পড়াশোনাটা একদম হজবরল পড়াশোনা। ওকে, ধন্যবাদ। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু শিক্ষা জীবন শোনার জন্য আবার একটু পারভেজ ভাইয়ের কাছে যাব, যে পারভেজ ভাই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার শিক্ষা জীবনের গল্পটা একটু শুনতে চাই। প্রাথমিক শিক্ষা জীবন, উচ্চতর, মানে কোথায় কিভাবে শিক্ষা গ্রহণ করেছেন? কিভাবে শিক্ষা গ্রহণ করেছেন? আচ্ছা, ধন্যবাদ আবারও ভাইকে। আসলে আমার জন্ম হলো একেবারে পাড়া গ্রামে, যেটাকে পল্লীগ্রাম বলি, ময়মনসিংহ জেলা ধুবড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের জিগাতলা গ্রাম, যেটা ময়মনসিংহের গারো পাহাড় আপনার থাকবেন, সেই গারো পাহাড়ের পাদদেশেই একেবারে প্রাকৃতিক একটি এনভায়রনমেন্ট ছিল। প্রাকৃতিক একটি আবহে আমার শৈশব কৈশোর কাটে। তো আমি 1995 সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হই। আমার জন্ম 1987 26 সেপ্টেম্বর। 1995 সালে আমার প্রাথমিক বিদ্যালয় শুরু হয়। আমার প্রাথমিক বিদ্যালয়ের নাম ছিল ঘুরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আমার পড়ালেখা প্রাথমিক, তারপর নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবগুলোই আমার এলাকায় হয়েছে, মানে আমার উপজেলায়, আমার গ্রামে বা আমার ইউনিয়নে পড়েছি। তো উচ্চ শিক্ষা নেওয়ার জন্য তখন যখন আমি অনার্স করতে আসি, তখন ময়মনসিংহ শহরে আমি ভর্তি হই। আপনারা এএমসি যেটাকে সংক্ষেপে বলে হয়তো শুনে থাকবেন, আনন্দমোহন কলেজ। সেই আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজে আমি 2007 সালে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্সে ভর্তি হই, এবং 2007 থেকে শুরু করি সেই 2011 এবং 12 বের হয়ে আসতে আসতে আরো সময় লাগে, সেশন জট থাকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, সেটা আপনারা জানেন। তো সেই 2007 থেকে শুরু করে প্রায় 2014-15 সাল পর্যন্ত সেই কলেজের সময় কেটেছে। আর প্রাথমিক বিদ্যালয় যেটা বললাম শুরু আমার 1995 থেকে 2000 সাল পর্যন্ত। আর 2000 সালে ভর্তি হই ঘোষগাঁও শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে, যে বিদ্যালয়গুলো এখনো আছে সেভাবেই, এখনো স্মৃতিগুলো খুব মনে পড়ে। তো আমার শিক্ষা জীবনে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক যেটা মানে উচ্চ বিদ্যালয়ের যে স্মৃতিটা, হাই স্কুলের স্মৃতিটা, সেগুলো আমাকে বেশি নাড়া দেয়, পীড়া দেয়, এবং সেই সময়টাকে আমি বেশি মিস করি। অনেকের ক্ষেত্রে হয়তো ইউনিভার্সিটির সময়টাকে সবাই বলে, বা সবাই ইউনিভার্সিটির স্মৃতি রোমন্থন করতে পছন্দ করে, বিশ্ববিদ্যালয়ের স্মৃতি বা ক্যাম্পাস। তবে কেন জানি আমার সেই যে ঘোষগাঁও শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ের যে সময়টা 2000 থেকে 2005 সাল, হ্যাঁ, 5 বছর যে সময়টা, সেই সময়টাকে ভীষণ মিস করি আমি। আর আমার স্মৃতি যদি আমি বলি, তাহলে সে আমার গ্রামের স্মৃতিগুলোই বেশি মনে পড়ে। তো আর আসলে আমার জীবনের গল্প আজকে এখানে এস এম দুলাল ভাই যে অনুষ্ঠানে আমন্ত্রণ করলেন, জীবনে বলার মতো আসলে তেমন কোনো গল্প নেই, তেমন কিছু করতে পেরেছি বলে মনে হয় না। তারপর উনি আমাদেরকে সম্মানিত করেছেন, এটা খুব একটা ভালো লাগার বিষয়। তো দুলাল ভাই, আরো কিছু যদি জানতে চান আপনি হ্যাঁ, প্রশ্ন করে নিলে আপনি আমার জন্য মনে হয় সহজ হ্যাঁ, হয় বলতে। আপনি আমি শুনতে পাচ্ছি না আপনার মাইকটা, কাইন্ডলি আপনার মাইক্রোফোনটা অন করে নেন দুলাল ভাই। আপনার পরিবারের অন্যান্য ভাই বোন কারা কারা ছিল? আপনার জন্ম কত সালে, যদি শেয়ার করা যায়? বাবা মা, শ্রদ্ধেয় বাবা মা, তাদের নাম, একটু পারিবারিক পরিচয়টা আমাদের একটু জানাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। শুনতে পাচ্ছি। আচ্ছা,
তা আমার নাম হলো পারভেজ ভুঁইয়া। আমার যে বংশ উপাধি ভুঁইয়া, যেটা হয়তো আপনারা জানেন, ব্রিটিশ আমলে যাদের অনেক জায়গা বা জমি মালিক থাকতো তাদেরকে ভুঁইয়া বলা হতো, যদিও এখন সেটা ইতিহাস। এক সময় সেই সময় থেকে এই উপাধিটা আমরা ব্যবহার করে আসছি পারিবারিক ভাবে। যদি ভুঁইয়া বলা হয় যে ঘোষগাঁও ইউনিয়নে গিয়ে যে ভুঁইয়া বাড়িতে যাব, তাহলে হয়তো আমাদের বাড়িটা দেখায় দিবে সবাই যে সাত্তার ভুঁইয়া বা রফিক উদ্দিন ভুঁইয়া। তো আমার পরিবারের আমার বাবা নাম হলো আব্দুল সাত্তার ভুঁইয়া, যিনি আমার শুধু পিতাই নন, আমার সবচেয়ে কাছের বন্ধু। হয়তো এটা আপনাদের কাছে কতটুকু বিষয় আমি জানি না। আমার অনেক বন্ধু আছে, অনেকের সাথে আমি মিশি, সবাই মিশুক হিসেবে আমাকে জানে। তো আমার বাবা আমার খুব কাছের একজন বন্ধু। আমি ওনার সাথে শেয়ার করতে পারি না আমার জীবনে এরকম কোনো ঘটনা আছে বলে আমার মনে হয় না। এবং ওনার আদর্শে আমি লালন করি এবং ওনার আদর্শে আমি বড় হয়েছি, এবং ওনাকে আমি আমার আইকন হিসেবে মনে করি এখনো পর্যন্ত। আমি যতটুকু পেরেছি জীবনে অর্জন, সেটার পিছনে আমার সেই বাবার অনুপ্রেরণাটাই কাজ করে। এবং ওনাকে আমি কি বলবো, আমি এটা মানে খুব একটা সবার মতোই, সবার কাছে যেরকম বাবা মা ঠিক, একটি সেন্সিটিভ জায়গা, আমার কাছে ঠিক তাই। তো আমরা তিন ভাই। আমার বড় ভাই আলনাইদ ভুইয়া সোহাগ, আর তার ছোট যে 2 নাম্বার ভাই সাকাওয়াত হোসেন ভুইয়া, হ্যাঁ। আর আমি পারভেজ ভুইয়া। বড় ভাইয়ের ডাক নাম সোহাগ। আবার আমার ইমিডিয়েট বড় যে, তার নাম হলো শামীম। আর আমার নাম হলো শাহিন। আমার মজার বিষয় হলো গ্রামে আবার পারভেজ বলে আমাকে কেউ চিনবে না, ওখানে আমার এই নিকনেম শাহিন বলতে হবে, শাহিন নামে সবাই চেনে। তো আমার বড় ভাই স্বামী আছে, সে একটি ফার্ম আছে তার, গরু এবং মাছের ফার্ম দেখাশোনা করছে, সে ডিগ্রি সম্পন্ন করেছে। আর আমার ইমিডিয়েট বড় ভাই ইংরেজি থেকে অনার্স মাস্টার সম্পন্ন করেছে থেকে। আমার বাবা হলেন একজন পল্লী চিকিৎসক। উনি একজন খুব স্বনামধন্য নাট্যশিল্পী। আমি গ্রামের মানুষজন একসময় যাত্রাপালা, মঞ্চ নাটক এগুলি করতেন। ভালো আবৃত্তিকার, অভিনেতা এবং সমাজ কর্মী বলতে পারেন। সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডে উনি জড়িত থাকেন। আর পল্লী চিকিৎসক হিসেবে এখন উনি চেম্বারে বসে মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। আমার মা গৃহিণী, ওনার পড়ালেখা এসএসসি পর্যন্ত, খুব বেশি দূর ওনার পড়ালেখা করা হয়নি। আর মায়ের নাম? আমার পরিবারের আরেকজনের কথা যদি বলি, মায়ের নাম আনোয়ারা বেগম, মায়ের নাম। আমার নানার বাড়ি হলো দুর্গাপুর, সুষুম দুর্গাপুর, নাম শুনে থাকবেন হয়তো। তো দেখা যায় এই হলো, আমার বাবা একা ছিলেন, আবার আমরা তিন ভাই। তো মজার বিষয় হলো আমাদের ফ্যামিলিতে আবার বোনের সংখ্যা নেই, আমরা তিন ভাই, আমাদেরও বোন নেই। আমার বাবা উনি একা, ওনার বোন নেই। আবার আমার মায়েরও কোনো বোন নেই। দেখা যায় তার মানে আমাদের ফুফু নেই, খালা নেই, বোন নেই। যে আদরের যে জায়গাগুলো, ভালোবাসার জায়গাগুলো, সেগুলো আমরা পাই নাই, আল্লাহ তাআলা দেয় নাই হয়তো সেই জন্য। তো আমার একজন ভাস্তি আছে, এখন ভাস্তি হয়েছে বড় ভাইয়ের। বড় ভাইয়ের 2 বাচ্চা, এক মেয়ে এক ছেলে। ইমিডিয়েট আমার যে বড় ভাই শামীম ভাই, তারও এক বাচ্চা। আর আমি আরেকটি বিষয় বলতে চাই, আমার বাবা এবং আমার জ্যাঠা, আমার বাবার যে চাচাতো ভাই জ্যাঠা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন ভুইয়া, উনি আমার পরিবারের বা আমাদের সে অত্র অঞ্চলের একজন স্বনামধন্য মানুষ। ওনার একটা আমি স্মরণ করতে চাই, আজকে বলতে চাই। মুক্তিযুদ্ধের সম্মুখ সমরে উনি যুদ্ধ করেছেন এবং উনি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার যেটা এখন আছেন জীবিত। তো এই ভুইয়া বাড়ি আমি আমাদের বাড়িকে চেনে, যদিও এখন আমাদের সেই আগের সেই জমিদারি, সেই প্রতাপ প্রতিপত্তি নেই। কালের আবর্তন সবকিছুই পরিবর্তন হয়, চলে যায়, তবে নাম রয়ে গিয়েছে, এখনো চেনে আর কি মানুষ সেই নামে। আর এই তো, আর কি বলবো দুলাল ভাই। মারিয়াম, মেঘনা, আপনার কি কোনো পারিবারিক আর কোনো বিষয় বাকি রয়ে গেছে যেগুলো আপনি শেয়ার করতে ভুলে গেছেন পরিবারের অন্য সদস্যদের কথা? হ্যাঁ, আসলে আমার হাজবেন্ডের পরিবার অনেক বড় এবং অনেক কি বলবো, ঐতিহাসিক ঘটনার সাক্ষী, কালের সাক্ষী। আমার ফ্যামিলিতে সেরকম কিছুই এখন নেই। আমাদের ফ্যামিলি বা আমাদের বংশ খুবই ছোট। আমার বাবা একাই ছিলেন, যার ফলে, এবং উনি ঢাকাতেই সেটেল ছিলেন, যার ফলে আমাদের আসলে ওইভাবে চাচা জ্যাঠা আপনার আওয়াজটা আরেকটু যদি বাড়ানো সম্ভব হয় আর কি, মারিয়াম। যেটা বলছিলাম যে আমার মানে আসলে ফ্যামিলিতে বা আমার বংশে সেরকম উল্লেখযোগ্য ঘটনা বলার মতো কেউই নেই। আমার মা চাকরি করতেন সিএসআইআর এ,
যেটা হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে যে অফিসটা, সিএসআইআর, ওখানে জব করতেন। উনি রিটায়ার্ড হয়েছেন গত 1 বছর। আর আমার ছোট ভাই, সে পড়াশোনা করছে মিরপুর কলেজে, 2 নম্বরে যে কলেজটা ওখানে পড়াশোনা করছেন বিকমে। এই হচ্ছে বিষয়। আর আমার যেহেতু আমার বাবার দিকে তেমন কিছু বলার নেই। আমার মার দিকে যারা আছেন তারা গ্রাম পর্যায়ে থাকেন, এবং আমার একমাত্র মামা, তিনি একজন কোরআনে হাফেজ। উনি বর্তমানে সৌদিতে অবস্থান করছেন। এই কর্মজীবন কত সালে শুরু হয়? আমরা একটু শিক্ষা জীবনের পর কর্মজীবন শুরু করতে চাই। কর্মজীবন কিভাবে শুরু হলো, কিভাবে জীবিকার মানে আপনি শুরু করলেন আর কি? এই কর্মজীবন যেটা আমি একটু আগেও বলছিলাম, যে কর্মজীবন আমার পড়াশোনার পাশাপাশি আমার কর্ম শুরু। আমি ক্লাস মানে আমি ইন্টারে থাকা অবস্থা থেকে টিউশনি শুরু করি। টিউশনি করি প্রায় 4 বছরের মতো। তারপরে আমার 12 সালে না, সরি, ইন্টারমিডিয়েটেই যখন আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যায়, এই রেজাল্টের জন্য যে গ্যাপটা থাকে, মানে পরবর্তী সেশনে ভর্তি হওয়ার আগ পর্যন্ত যে গ্যাপ থাকে, সেখানে আমি একটা ছোট জব করি। আমার মার অফিসের পাশেই ছিল। ওখানে আমি জাস্ট হচ্ছে অর্ডার গুলো নিতাম। এটা একটা সাউন্ড সিস্টেমের ছিল, যেখানে সাউন্ড সিস্টেম মানে তো সেখানে আমার হাতে তৈরি বলতে গেলে জবে, মানে বেশি দিন জব করা হয়নি, 3 মাস 4 মাসের মধ্যে ছিল। তারপরে আমার রেজাল্ট বের হয়ে গিয়েছিল। তারপরে বাবা যখন বসে মারা যায়, আমার ইন্টারমিডিয়েট আর্টে বসে বাবা মারা যাওয়ার পরেই আর চাকরির মুহূর্তে আসা হয়। আর চাকরি অ্যাপ্লিকেশনে 2 বছর জব করি। 11 সালে আমি 2011-তে আমি জয়েন করি ওদের সাথে। থেকে আমার চাকরি মানে মূল চাকরি বা কমার্শিয়াল চাকরি, সেখানে 2 বছর চাকরি করার পর আমি সাডেনলি আমার চাকরিটা চলে যাওয়ার পরে আমি একটা ফ্যাশন হাউসে চাকরি করি। ফ্যাশন হাউসে ওখানেও প্রায় আমি জয়েন করি আগস্টে, আর আমি চাকরিটা ছেড়ে দিই হচ্ছে পরের বছরের ফেব্রুয়ারিতে। কারণ তারপরে আমি এটিএন বাংলার নিয়মিত প্রোগ্রাম কমেডি আওয়ার্ড নামে প্রোগ্রাম প্রচার হতো এটিএন বাংলায়, সেই প্রোগ্রামের আমি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করি। তো সেই চাকরি করা অবস্থায় ওই চাকরিতে আমি জয়েন করি 13 সালে। আর আমার তারপরে 14 সালে আমার সরকারি চাকরি হয়ে যায়। তারপরে সরকারি চাকরিতেই আছি, আর এখন সরকারি চাকরি করছি। যেদিন রিটায়ার্ড হবো, সেদিন চাকরি সমাপ্ত হবে, সেদিন হয়তো বৃদ্ধও হয়ে যাবে। আর ততদিন বাঁচি কিনা সেটাও জানি না। এই আমার শেষ চাকরি এটা। আমি যদি আমার চাকরি কাউন্ট করি, তাহলে আমার এটা হচ্ছে 5 নাম্বার চাকরি, সরকারি চাকরি হিসাবে 5 নাম্বার চাকরি হিসাবে, এবং সর্বশেষ চাকরি হিসেবেই করে যাচ্ছে। ওকে, ধন্যবাদ যারা পরে এসে যুক্ত হয়েছেন। আমরা জীবনের গল্প, এইচ.এম. দুলাল জীবনের গল্প, নতুন প্রোগ্রাম আমাদের এটার স্পন্সর নিহান ফুড। এইচ.এম. দুলাল লাইফ জীবনের গল্প, এই অনুষ্ঠান আপনারা সরাসরি আজকে এই লাইভটি নতুন করে আমার ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আজ থেকে শুরু হলো জীবনের গল্প। আমরা একটা দম্পতিকে, একটা পরিবারকে আমরা আমন্ত্রণ জানাই প্রতিদিন এই রাত্রিকালীন এই অনুষ্ঠান সন্ধ্যার পর থেকে। আমরা চোখ রাখবেন ফেসবুকে এবং ইউটিউবে। আজকে পারভেজ ভুইয়া, মেঘনা, মারিয়াম মেঘনা, এই দম্পতিকে আমরা তাদের কথা শুনছি এবং তাদের জীবনের গল্প শুনছি। তো পারভেজ ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার কর্মজীবন কিভাবে শুরু হলো, কর্মজীবনের গল্প, সেই গল্পগুলো একটু যদি আমাদের একটু শেয়ার করেন। ধন্যবাদ এইচ.এম. দুলাল ভাইকে। আসলে আমার কর্মজীবন যদি আমি বলি, আমার কর্মজীবন ছাত্র জীবন থেকে শুরু হয়ে গেছে।
অন্যান্য ছাত্ররা যেরকম ইউনিভার্সিটিতে পড়ালেখা করা বা ইউনিভার্সিটি সেই টাইমটাকে উপভোগ করা, আড্ডা দেওয়া, বিভিন্ন জায়গায় ঘোরা, আমার সেই সুযোগটা হয়ে ওঠেনি। তো বুঝতে পারছেন, আমি আগেই বলেছি যে একেবারে সেই আমার যদি জন্মস্থান, আমার বাড়ির দূরত্ব, গ্রামের এলাকার দূরত্ব বলি, হ্যাঁ, যেটা ময়মনসিংহ থেকেই 1 কিলোমিটার। আর ঢাকা থেকে ময়মনসিংহ এর দূরত্ব হলো 120 কিলোমিটার। তাহলে এখন বুঝেন, ঢাকা থেকে প্রায় 100, ওইদিকে 120 আর 60 কিলোমিটার, 180। ঢাকা থেকে দূর হলো উত্তর দিকে 180 কিলোমিটার, অন দা ভার্জ অফ বাংলাদেশ, বাংলাদেশের শেষ প্রান্ত। এরপরে আর কিছু নেই। এরপর আপনি পাবেন মেঘালয়, হ্যাঁ, ভারতের যে মেঘালয়, একেবারে সেই প্রান্তীয় অঞ্চল অঞ্চল থেকে, একটা জায়গা থেকে উঠে এসেছি আমি। তো আমি আমার জীবনে হয়তো সমাজের চোখে সফল তেমন কিছু করতে পারিনি। সফলতা বলতে আমরা যা বুঝি বা সমাজ যা মিন করে সে অর্থে কিছু হয়নি। তবে আমি মনে করি এই জায়গা থেকে যে আমি উঠে এসে উচ্চ ডিগ্রি সম্পন্ন করতে পেরেছি, আমার জন্য মনে হয় এটাই সফলতা। সে মনকে যদি ওই সফলতা নিয়ে বা ব্যর্থতা নিয়ে আমার মনে তেমন কোনো কষ্ট নেই, কখন আক্ষেপ করি না। আহ ব্যক্তিগতভাবে আমি খুবই অল্প তুষ্ট মানুষ, সাদামাটা জীবন যাপন করতে পছন্দ করি। তো আমার কর্মজীবন আমি যেটা বলবো যে 2007 সালে আমি এইচএসসি পাশ করি, হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। 2005-এ এসএসসি, 2007 এইচএসসি। তো 2007-এ এইচএসসি পাশ করার পর থেকেই যখন আমি ভর্তি হই আনন্দমোহন কলেজে, তখন থেকে আমার, হ্যাঁ, কর্মজীবন যদি বলেন অনানুষ্ঠানিকভাবে, হ্যাঁ, শুরু হয়ে গিয়েছে। আমার টিউশনি শুরু হয়। তা আমার জীবনের প্রথম টিউশনি বেতন ছিল 200 টাকা। তো 200 টাকা মাসিক বেতন ছিল, তা আবার পড়াতে হতো সপ্তাহে 5 দিন। তো এই 200 টাকা বেতন দিয়ে আমি টিউশনি শুরু করি। আমার ছাত্রের আহ নাম ছিল, প্রথম ছাত্রের নাম চান মিয়া, খুব সম্ভবত আমার মনে পড়ে এখনো, ছেলেটা জানি না কোথায় আছে। তারপরে আস্তে আস্তে যখন শহরে বেড়ে উঠতে থাকি, জানাশোনা পরিচয় পরিধি বেড়ে উঠতে থাকে, টিউশনি ডিমান্ড আস্তে আস্তে বাড়তে থাকে। সেই 200 থেকে 300, 400, 500, হঠাৎ করে দেখা যায় 1000 ছাড়াই গেল। তো এইভাবে আমার কর্মজীবন শুরু। তো আস্তে আস্তে মাস ভর্তি হলাম 2007 সালে মার্চ মাসের 8 তারিখে। 2007-এ 8 মার্চ ভর্তি হলাম আনন্দমোহন কলেজে, খুব সম্ভবত, জানি না মাসটা বা তারিখটা কি ঠিক আমার মনে আছে কিনা, হয়তো ভুল হতে পারে। তো মাস 6 পর থেকে আমি আর বাড়ি থেকে কোনো টাকা পয়সা আমার বাবার কাছ থেকে আনি না। তো আমি স্বনির্ভর হয়ে গেলাম, টিউশন করি। তো পড়াশোনার ফাঁকে ফাঁকে টিউশন। তো এক পর্যায়ে টিউশন আর করতে ভালো লাগে না এভাবে। তারপর কোচিং সেন্টারে জড়িত হলাম, ক্লাস নিই সেখানে। এরপর খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ শুরু করলাম। তারপর পড়ালেখা শেষ করার পর আনুষ্ঠানিকভাবে যদি বলেন আপনি, তাহলে আনুষ্ঠানিকভাবে যদি আমি বলি, তাহলে ময়মনসিংহের স্কুল আছে একটি প্রাইভেট স্কুল, প্রগ্রেসিভ মডেল স্কুল। সেই প্রগ্রেসিভ মডেল স্কুলে আমি চাকরি শুরু করি আনুষ্ঠানিকভাবে, যেটা 2013 সালের দিকে, হয়তো হবে 13 সালের দিকে আনুষ্ঠানিক যাত্রা। আর অনানুষ্ঠানিকভাবে আমার কাজের শুরু ছিল অনেক আগে থেকেই। এই ছিল আমার চাকরি। আর সরকারি চাকরির জন্য তেমন কোনো চেষ্টা করা হয়নি। উদাসীন প্রকৃতির ছিলাম, সবাই বলে খুব আরামপ্রিয়, উদাসীন এবং একটু অলস, যেটা আসছি মারিয়াম প্রায় আমাকে ব্লেম দেয় আমি নাকি অলস। সেই জন্য আমি বলি যে অলস দেখেই তো এই শিক্ষকতা পেশায় বেছে নিয়েছি, যে পেশায় তেমন কোনো ঝক্কি ঝামেলা নেই, ছাত্রদের পড়ানো, নির্বল আনন্দ লাভ করা, আনন্দ দেয়া, সেই আর কি। আরো কিছু যদি আপনি জিজ্ঞাসা। হ্যাঁ, আমি তো অবশ্যই জিজ্ঞেস করবো। আমাদের এটা এটা একটা আড্ডার মাঝামাঝি পর্যায়ে আমরা এখন অবস্থান করছি। আমরা আর হয়তো 15-20 মিনিট সময় পাবো। তো আমরা একটু পারভেজ ভাইয়ের কাছে জানতে চাইবো যে আপনারা আজকে আপনারা দাম্পত্য জীবন পার করেছেন, কিভাবে দুইজন, মারিয়ামকে কিভাবে খুঁজে পেলেন, মারিয়াম আক্তার মেঘনাকে কিভাবে খুঁজে পেলেন, কিভাবে দাম্পত্য জীবন শুরু হয়েছিল, সেভাবে কিভাবে কাছে আসার গল্প, এটাও আমরা একটু শুনতে চাই। আপনি একটু যদি আমাদেরকে আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আবার দুলাল ভাইকে। আসলে সেটা অনেক লম্বা, অনেক বড় গল্প, এই অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না। তারপরে আমি বলছি, তো বিয়ে করতে হবে সেই বিষয় স্বাভাবিকভাবে। তো আমার জীবনে, সবার জীবনে ভালো লাগা থাকে। তো ওরকম প্রেম বলে আসলে কিছু আমার জীবনে ছিল না। সেটা হয়তো অনেকে শুনে কিভাবে নিবেন জানি না, প্রেম হয়ে ওঠেনি। সেটা হয়তো আমার ব্যর্থতার জন্যই হোক
বা সময় স্বল্পতার জন্য হোক, ভালো লাগা ছিল, ভালো লাগা থাকেই। একজনকে ভালো লাগতো, আহ যার প্রেমে প্রকাশ করা হয়নি কখনো, আর প্রেমও হয়নি, তো সেটেল ম্যারেজই হয়। তো মারিয়ামকে আমার এলাকার একজন কাকা হতে, তার মাধ্যমে মারিয়ামের খোঁজ পাই 2018 সালে। আমাদের বিয়ের সালও 2018 সালই। তো বিয়ের আগে খুব উদ্বিগ্ন ছিলাম যে কাকে বিয়ে করব। সেটেল ম্যারেজের ক্ষেত্রে, লাভ ম্যারেজের ক্ষেত্রে যেরকম রিস্ক, সেটেল ম্যারেজের ক্ষেত্রে কিছু রিস্ক থাকে, যে অজানা একজন মানুষকে না জানি তার পছন্দ কেমন হয়, সে কি পছন্দ করে অপছন্দ করে, আমার পছন্দের সাথে মিলে কিনা, এই বিষয়গুলো নিয়ে হ্যাঁ অনেকটা অরিড ছিলাম বিয়ের আগে বলা যায়। তো আমার সেই কাকা, যে নিজামুদ্দিন বিশ্বাস নাম, তো উনি বললেন। তো ওইখানে একটু শেয়ার করি, আমি যদিও আহ নাম প্রকাশ করতে চাই না। তো মারিয়ামকে খুঁজে পাওয়ার আগে আমার কোনো এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, একবারে বিয়ে হয়ে যাবে আমার, আমি গাড়িতে উঠবো এবং সেখানে গিয়ে আমি বিয়ে করব। তো কোনো কারণে সেই বিয়েটা আমার আর হয়ে ওঠেনি। হ্যাঁ, কোনো কারণে সেই বিয়েটা আর হয়ে ওঠেনি। তারপর পরই মারিয়ামের সন্ধান। এর পরপরই যখন মারিয়ামের সন্ধান মিললো সেই কাকার মাধ্যমে, তখন মারিয়ামের সাথে প্রথম ফোনালাপ হয় সম্ভবত 2018 সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে হবে। আমাদের বিয়ে 2-3 মাস আগের দিকে ফোনালাপ হয়। তা আমি একটু নরম স্বভাবের মানুষ, সেটা হয়তো বুঝতে পারছেন আপনি কথা শুনে। আবার আহ, মারিয়াম আমার থেকে ঠিক উল্টো ধাঁচের অনেকটা, সে অনেকটা বোল্ড প্রকৃতির আমার কাছে যা মনে হয়। তো ভিতর দিকটা এরকম না। আমি শুক্রিয়া, মাশাআল্লাহ, সে যথেষ্ট ভালো। এটা আপনাদের সামনে দেখে বলছি না, আসলে সে ভালো। আই এম হ্যাপি। সৃষ্টিকর্তার কাছে আমি শুক্রিয়া আদায় করি ওকে পেয়ে। তো তার সাথে প্রথম ফোন আলাপ হয়। তো ফোন আলাপে আমি আস্তে আস্তেই কথা বলছি আর কি, আর সে দেখা যায় খুব বোল্ডলি আমাকে জিজ্ঞেস করতেছে যে আমার মনে হয় আপনি লজ্জা পাচ্ছেন, আপনি মনে হয় মেয়ে, আমি মনে হয় ছেলে, আপনি যেভাবে কথা বলতেছেন। তো তার সেই কথাটা মনে পড়ে। তো এই কথা শুনে প্রথমে একটু নেগেটিভ হয়ে গেছিলাম, যে এই মেয়ে আমাকে মোবাইলে বলে যে আমি কথা বলি কিভাবে, আস্তে আস্তে কথা বলি, আমাকে এই মেয়ে না জানি বিয়ে করার পর কি অবস্থা কি হয়, আরো হ্যাঁ অনেক বেশি রুড হয় কিনা, একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম। তো পরে যখন দেখা হলো, প্রথম দেখা হয় আমাদের, হ্যাঁ বিয়ের আগে আমরা আবার একটু চুপিসারে একটু দেখা হয়, একটু শর্ট টাইম একটা প্রণয় গঠিত ব্যাপার একটা হয়ে যায় বিয়ের আগে। 2-3 মাস দেখা যায় আমরা একটু দেখা টাকা করি, কোথায় ওকে প্রথম বোঝার চেষ্টা করি। তো প্রথম দেখা হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে, সে ঐতিহাসিক কার্জন হল, সেখানে আমাদের দেখা প্রথম। কি আমি কি ভুল করতেছি? ভুল করে ফেলছেন? ভুল হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, তাহলে মারিয়াম তুমি বলো তাহলে। কি ডানহিল 7 হিল রেস্টুরেন্টে? 7 হিল রেস্টুরেন্টে কি খেয়েছিলেন ওই দিন? কোথায় এটা? আচ্ছা, ওই দিন যে আসলে কি খেয়েছিলাম, আমি এত নার্ভাস ছিলাম, আসলে আমি মনে করতে পারতেছি না। আমি একটু নার্ভাস মানুষ, আর এর ব্যাপারে একটু বেশি নার্ভাস ছিলাম। মারিয়াম যদি আমাকে মনে করায় যে কি খাইছিলাম, আসলে ওই দিন মনে নেই। তবে বিলটা আমি দিছিলাম, মারিয়াম দেয় নাই, আমি ভাব। আচ্ছা, একটু পারভেজ ভাই আপনার কাছে একটু যে বিষয়টা জানতে চাইবো, সেটা হলো যে যে মেয়েটার সাথে আপনার বিয়ে হওয়ার কথা ছিল, ওই মেয়েটার কি কথা এখনো কি মনে পড়ে কিনা, বা এরকম কোনো আফসোস হয় কিনা যে ওই মেয়েটা বিয়ে করলে বোধহয় ভালো হতো, বা এরকম কি এখনো কোনো অনুশোচনা বা কোনো দুঃখ এরকম বোধ হয়? এখনো না, এরকম কিছু না। আসলে আমি এটা বলছি এই জন্যই যে একটা কথা শুনতাম আগে মানুষ, যে পিঁড়ি থেকে কোণে উঠে যায় বা পিঁড়ি থেকে বর উঠে যায়, বিয়ে হয় না। তো যে বিয়ে, জন্ম মৃত্যু বিয়ে, এই যে বিষয়টা, এই তিনটা, এটা আসলে যে আল্লাহ তাআলার হাতে, বিধাতার হাতে, এটা চরম সত্য। এটা আমি আমার জীবন দিয়ে বুঝতে পারি। কারণ সেখানে আমার বিয়ে একবারে সবকিছু, এভরিথিং ইজ ফাইনাল, সবকিছু যেখানে আমার ফাইনাল হয়ে গিয়েছে। হ্যাঁ, গহনা টহনা গড়ানো হয়ে গেছে, হ্যাঁ সবকিছু রেডি হয়ে গেছে। সেখানে আমি যাব, গাড়িতে উঠবো, তখন ফোন আসলো বাড়ি থেকে যে না তুমি এসো না, আর তুমি যদি চাও বাড়িতে বেড়াইতে যেতে পারো। আমার বাবা বলতেছেন আসলে হ্যাঁ বিয়েটা হচ্ছে না আমাদের, তো পারিবারিক কারণে একটা বিয়েটা হয় নাই। তো সেটা পারিবারিক ভাবেই এটা হয়েছিল। তো সেখানে এটা আমার অনুশোচনা বা এরকম কিছু আমার হয় না, এরকম কিছু হওয়ার কারণ নেই। কারণ যার সাথে আমার সেখানে বিয়ের কথা হয়েছিল তার সাথে যে আমার
চেনা জানা বা পরিচয় এরকম কোনো ব্যাপার ছিল না তখন। তো সেটা আমার অনুশোচনা হয় না। ওকে, আমরা মারিয়াম ম্যাগনার কাছে যাব যে আপনাদের কাছে আসার গল্প যেগুলো বাদ পড়েছে আপনি যদি একটু সংক্ষেপে তুলে ধরেন। দাম্পত্য জীবন কিভাবে শুরু হলো আপনারটা, আপনার অংশটুকু শুনতে চাই। জি। মারিয়াম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ। আমার বিষয়টা হয়েছে, যেহেতু আমি মানে বুঝতে পারছেন এর আগে আমি যেটা বলেছি যে যেহেতু আমার বাবা মারা গিয়েছিল, তো মা এবং ভাইয়ের দায়িত্বটা আমার উপরেই ছিল। তো সেক্ষেত্রে আসলে বিয়ের দিকে আমার কোনো রকম ফোকাস ছিলই না। মানে আমার মানে চাকরি, ইভেন ইয়ে মানে আমি তখন আসলে আমি বিয়ের আগ পর্যন্ত চাকরি করতাম, একটা সরকারি চাকরি করার পরে আবার 5টায় যখন ছুটি হয়ে যেত, তখন আমি ওই যে এটা বলেছিলাম যে কমিটি আওয়ার নামে একটি প্রোগ্রামের সাথে আমি করতাম। ওই চাকরিটা 5টার পরে গিয়ে আমি করতাম, প্রায় 4 ঘন্টার মতো। তো আমার মানে সরকারি অফিস এবং আমার প্রাইভেট এই অফিসটা আমার পাশাপাশি থাকাতে আমি করতে পেরেছিলাম। তো বুঝতেই পারছেন যে একটা মানুষ মানে আজকালকার দিনে একটা চাকরি করা যায় না, যে রাস্তা মিরপুর থেকে পল্টন আমার মিরপুর থেকে আসা যাওয়া করে চাকরি করতাম। তো সেই মিরপুরে সকাল 8টা বাজে বাসা থেকে বের হয়ে চলে আসতাম, আর বাসায় ঢুকতাম হয়তো রাতের 11টা 12টায়। তো এই বাজারে এক চাকরি করা যায় না, একটা চাকরি করে একটা মেয়ে মানুষ, বুঝতেই পারছেন। তো ওদিকে আমার কোনো রকমই ফোকাস ছিল না। তো একটু আগে যার নাম বললেন, আমাদের এখন বর্তমানে উচিত বাবা নিজামুদ্দিন বিশ্বাস, উনি আমাদের মানে আমরা যে বাসাতে ভাড়া থাকতাম মিরপুরে, সেই বাসার 4 তলায় থাকতেন আর আমরা থাকতাম 2 তলায়। তো উনি আমাদের যেহেতু অঞ্চলেরই লোক, তো মানে আসা যাওয়ার মধ্যে প্রথম আমরা ওখানে 4-5 বছর ছিলাম। তো প্রথম দিকে ওরকম কথা হয়নি, কিন্তু যেহেতু মানে একই জেলার লোক, তো সেক্ষেত্রে আস্তে আস্তে একটা কথা হয়। তো আর ওনার একটা নীতি আছে, মানে একটা নীতি আছে, মানে যার বাবা নেই, যে মানে মেয়েদের বিশেষ করে উনি অনেকেই এর মধ্যে উনি অনেকেই বিয়ে দিয়েছে। তো একদিন কথায় কথায় মানে আমাদের ঘরে উনি আসেন এবং কথায় কথায় এই কথাগুলো পরে মা খুব জোর করে ধরে যে তাহলে আপনার এই ভাগ্নিকে বসিয়ে রেখেছেন কেন, এই ভাগ্নিকে পার করছেন না কেন। তো উনি আমাকে খুব জোর করে ধরেন এবং উনি আসলে অনেকেই বলেছে বিয়ের কথা, আমি এড়িয়ে গিয়েছি, কিন্তু উনি যেভাবে ধরেছে মানে মাছ যেভাবে ছাই দিয়ে ধরে, ঠিক আমি হচ্ছি সেরকম মাছ, উনি আমাকে ছাই দিয়ে ধরেছে। তো তারপরে আমার মুখ থেকে মানে বিয়ের বিষয়ে স্বীকারোক্তি নেওয়া, সেই স্বীকারোক্তি নেওয়াতে পরে বললাম ঠিক আছে দেখেন ছেলে। তো এর মধ্যে উনি কিছু দেখাচ্ছিলেন, তো এর মধ্যে আমাকে পারভেজের ছবি দেখালো। ছবি দেখে বলছি এই ছেলের তো আসলে বিয়ে এই জায়গায় ঠিক হয়েছে। উনি সম্ভবত নিশ্চিত ছিলেন যে হয়তো এখানে বিয়েটা হবে না পারভেজের, বা উনি সামহাও উনি পারভেজদের জেলার লোক, কিন্তু বৃহত্তর ময়মনসিংহ জেলার লোক বিধায় উনি আমার বাড়ি হচ্ছে গফরগাঁও, যেহেতু বৃহত্তর ময়মনসিংহের ইয়ে, সেজন্য উনি আমাদের দেশে বলছেন। কিন্তু মূলত উনি পারভেজদের থানার লোক। তো উনি হচ্ছেন পরে আমাকে পারভেজের ছবি দেখিয়ে বলছে এই ছেলেটা আছে, কিন্তু এই ছেলের তো বিয়ে অন্য জায়গায় ঠিক হয়েছে। তো আমি বললাম এই ছেলে বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেকে দেখাচ্ছেন কেন? আমি তো বিয়ে করার ছেলেকে বিয়ে করবো না, এই ছেলে বিয়ে হবে না বা বিয়ে করবে সেরকম ছেলে দেখান। উনি বলতেছে ঠিক আছে দাঁড়াও দেখি। তো সামহাও কিছুদিন পর বলতেছে ছেলে তো বিয়ে ভেঙে গেছে। আমরা ভেঙে গেছে, তো আমি এখন কি করি? তো বলে যে কথা বলে দে। তো নভেম্বরের 9 তারিখে ওভার ফোনে কথা হয় পারভেজের সাথে। তো পারভেজ যেটা বলছিল মানে খুব নার্ভাস ফিল করে কথা বলছিল, তো আমার মানে এত আস্তে আস্তে কথা বলছিল, আমার মানে কি লাগছে বিরক্ত লাগছিল। তাই আমি বললাম যে আপনি এত আস্তে করে কথা বলছেন কেন? আপনি প্রশ্ন করবেন কোথায়, মানে আপনি ছেলে আপনি প্রশ্ন করবেন, সেখানে আমি প্রশ্ন করছি। মানে আপনি ছেলে না আমি আমি ছেলে। পারভেজ তো মনে হয় কি মনে করেছে ও নিজেই বলেছে। তো তারপরে 9 তারিখে কথা হয়, 10 তারিখে আমাদের বাংলা মোটর 7 হিল রেস্টুরেন্টে বসা হয়। আর আপনি জিজ্ঞেস করছিলেন যে কি খাওয়া হয়েছে, আমরা বেশি কিছু খাইনি কারণ বিকাল টাইমে ছিল, আমি বাসা থেকে লাঞ্চ করেই গিয়েছিলাম, যার ফলে
তেমন কিছু না, হালকা টুক আর হচ্ছে বলো, কত টাকা বিল দিয়েছিল? আহ, বিলের কথাটা ফলো করে বলেছে, কত টাকা বিল দিয়েছে? বিলটা আমি আসলে দেখিনি, বিলটা আমাকে দেখতে দেয়নি, কেন ওর সাথে ওর এক সিনিয়র বড় ভাই এসেছিল। তো যে মানে বিয়ের আগে উত্তরা যে ম্যাচটাতে থাকতো সেখানে ওর সাথেই থাকতো সত্যি, মানে বড় ভাইয়ের মতো শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি। ইত্তেফাক পত্রিকার সাংবাদিক, ফটো ফটো সাংবাদিক কাউসার, মহসিন কাউসার ভাই। তো উনি এসেছিলেন ওর সাথে, আর আমার সাথে গিয়েছিলেন আমাদের মানে আমাদের বর্তমানে উকিল বাবা যিনি, আমি বিয়ের আগে ওনাকে মামা বলে ডাকতাম। তো এই আহ, ওকে ওকে, এখন মারিয়াম, এই দাম্পত্য জীবনে এসে 2018 সালে আপনাদের দাম্পত্য জীবন শুরু হয়েছিল, এটা 2020 আমি যদি ভুল না করি। তো এই সময়টা এসে আপনাদের মানে অ্যাচিভমেন্ট বলি বা আপনাদের দাম্পত্য জীবনের মানে এই তরি মানে বাড়িতে এসে আপনারা কতটুকু হ্যাপি, কতটুকু সুখী, মানে প্রাপ্তির কথা যদি বলি। প্রাপ্তির কথা বলতে গেলে যেটা হচ্ছে যে পারভেজ আর আমার মেন্টালিটিটা, একটা মানুষ আর একটা মানুষের মধ্যে তো হুবহু হয় না, কিন্তু পারভেজ আর আবার মেন্টালিটি পছন্দ বা ডিসিশন নেওয়া বা কি বলে ওটাকে, কোনো কিছুর মতামত দেওয়া, আমাদের মানে মানসিকতাটা কাছাকাছি, আমাদের পছন্দ এটাও কাছাকাছি। কিন্তু ও একটু অলস প্রকৃতির, ও নিজেও সেটা গিয়ে স্বীকার করেছে, একটু অলস প্রকৃতির। কিন্তু কাজ যখন করে তখন তো অবশ্যই সেটাকে 100% ফোকাস দিয়ে কাজ করার চেষ্টা করে। আর আচ্ছা, আমরা ওকে, আমি একটু আছি জি ওকে, আমরা একটু পারভেজ ভাইয়ের কাছেও যাব। আমরা এখন একটা রাউন্ড হবে অবশ্য, একজনে আরেকজনের মানে কি কি ভালো গুণগুলো আছে এবং কি কি আহ, গুণগুলো পরিবর্তন করা দরকার আর কি বলে মনে করেন, এটা মুখোমুখি আর কি, মুখোমুখি স্বামী স্ত্রী মুখোমুখি, মানে আহ, দুইজন আর কি। আপনারা প্রথমে একটু পারভেজ ভাই প্রথমে প্রশংসা করার মতো কি কি আর কি কি তার মানে আপনার দৃষ্টিতে এই বিষয়গুলা সংশোধন হওয়া দরকার, পারভেজ ভাই এটা একটু আপনি যদি শুরু করেন। একটা গৃহযুদ্ধের মতো অবস্থা। হ্যাঁ, গৃহযুদ্ধ। খুব কঠিন প্রশ্ন আসলে হ্যাঁ, গৃহযুদ্ধ দুলাল ভাই। একটু হ্যাঁ। কি বলে সংকটের মাঝে ফেললেন এই প্রশ্ন করে। তো এখন আমি এটা বলবো না আসলে, যেহেতু আমরা সংসার করছি প্রায় 2 বছর হয়ে গেল, তো খুবই অল্প সময়, 2 বছর খুব অনেক সময় না। তো আপনারা হয়তো জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বলেছেন যে কার সাথে যদি এক যুগ একই বিছানায় থাকা যায় তাহলে তাকে কিঞ্চিত চেনা যায়। হ্যাঁ, এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা। এখন পর্যন্ত যতটুকু চিনেছি, আবার এটাও বলা আছে, মুনি ঋষিরাও বলেছেন যে নারী অতি রহস্যময়। হ্যাঁ, তো সাহিত্যের ছাত্র হিসেবে আমি এত সহজে আবার করতে পারি না, তো ভবিষ্যৎ বলতে পারছি না, সার্টিফাই করতে পারি। তো এখন পর্যন্ত আমি বলবো যে সময় আমরা অল্প সময় অতিক্রম অতিক্রম করলাম, এই অল্প সময় অতিক্রম করে আমার কাছে মনে হয় আমি যেরকম মানসিক বা যেরকম আমার মনের মানুষের কল্পনা করতাম আমি সেরকম পেয়েছি। আমি মাশাআল্লাহ শুকরিয়া, আহ আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করি যে আমি তাকে পেয়ে আমি সুখী। আমি যেরকম কল্পনা করতাম সেরকমই পেয়েছি। সে যথেষ্ট ইন্টেলিজেন্ট এবং সাহসী, সাহসী একটি নারী। গতানুগতিক বা ট্রেডিশনাল বাংলাদেশের নারীরা যেরকম অবলা একটা মূর্তি বা অবয়ব পাই আমরা, যে হাজবেন্ডকে ছাড়া বাইরে যেতে পারে না বা চলতে পারে না বা একটা ভূমিকা নিতে পারে না, তো সেরকমটা না, তার ভিতরে সেই নারী শক্তিটা আমি দেখতে পেয়েছি। আমি তাকে বলি অবশ্য প্রায় সময় আমি, যে বিয়ের আগে তোমাকে দেখে আমি যে তোমার এই বোল্ডনেস, সে বোল্ডনেসটা আমার ভালো লেগেছে অনেকটা বেশি। হয়তো সেটা কি আমার চরিত্রে নেই দেখে কিনা তাও হইতে পারে। তো সেই বোল্ডনেসটা ভালো লাগলে আবার এই বোল্ডনেসটা আবার মাঝে মাঝে এটা খুব মাত্রার দিক হয়ে যায়। তো যখন মাত্রার দিক হয়ে যায় তখন আমার ভালো লাগে না, তখন একটু বেশি মনে হয় যে না অনেক বেশি বোল্ড হয়ে যাচ্ছে। এটা তার নেচার, সে কথায় বলে এরকম ভাবে, আর কথা একটু বোল্ড হয়, শুনে প্রথমত অন্য কেউ শুনে হয়তো মনে হবে যে না একটু রুক্ষ টাইপের, কিন্তু আসলে সেই রকম না।
তার ভিতরটা এরকম না। তো সেটাই বলবো আমি। তো তার ভালো গুণগুলো এইগুলো, আর খারাপ গুণগুলোর মাঝে যেটা হয়, আমাকে যে ব্লেমটা করে প্রায় সময়, আমাকে যে অলস বলে, যেটা একটু আগে আপনাকে বললো যে অলস, এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। আসলে আমি অলস না, আমি অন্যদের মতো আমার কাজ করি, তবে আমি কচ্ছপের মতো ধীরগতি সম্পন্ন মানুষ। হ্যাঁ, আমার কাজ আমি আস্তে আস্তে করতে পছন্দ করি। তো এটার জন্য হয়তো অনেকে আমাকে অলস বলে। তো সে যে ব্লেমটা দিয়েছে, এটা আসলে আমি মেনে নিতে পারলাম না। আর এই লাইভ অনুষ্ঠানে এসে সে আমাকে ব্লেমটা দিবে, এটা আমি আশা করতে পারি নাই। হ্যাঁ। তো আসলে এই জন্য মনে হয় অলস মারিয়াম আমাকে বলেছে। আসলে আমি কিন্তু এটাই বললাম। তো তার আহ, আসলে খারাপ গুণ বলার মতো তার তেমন কিছু আমার চোখে পড়েনি যেটা সংশোধন হওয়া দরকার। তবে আমাকে যদি অলস না বলে, তো সেটাই আমি মনে হয় সন্তুষ্ট হবো। সে আমাকে যখন অলস বলে, তখন খুব খারাপ লাগে আর কি আমার কাছে। হম। তার জন্য ধন্যবাদ কি দুলাল ভাই। তার জন্য কি পরামর্শ সংশোধন হওয়ার জন্য? তার জন্য সংশোধন হওয়ার জন্য কি পরামর্শ দিব? ভয় পাইেন না, আহ আসলে এই মুহূর্তে না, 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 ভয় পাওয়ার কিছু নেই। এই মুহূর্তে আসলে আহ এই মুহূর্তে তো মাথায় আসতেছে না যে তার এটা সংশোধন হওয়া উচিত, এটা আমার ভালো লাগে না। হ্যাঁ, একটা যদি জিনিস এবার মনে পড়ছে, দুজন যদি মানে কখনো শপিং এ যায়, কখনো শপিং এ গেলে তার সাথে একটা সমস্যা, একটা অমিল আছে ব্যাপক। শপিং এ গেলে সে খুব দামাদামি করে, দামাদামি করতে পছন্দ করে। আমি খুব বিরক্ত হই এবং আমি খুব রেগে যাই এবং বলি যে তোমাকে নিয়ে আমি আর কখনো শপিং এ আসবো না, তুমি এত দরদাম করো কেন? হ্যাঁ। তো সে আমাকে বলে যে তাহলে কি আমি যে দাম বলে এই দামে কিনে ফেলবো? আমি বলি, না, এই দামে কিনে ফেলবা না, একটা দাম বলবা। একটা দাম বলে যদি সেটা দেখা যায় শাড়ির দাম ছিল, দোকানি শাড়ির দাম চাইলো 3,000 টাকা, সে দেখা যায় এটা খুব ইয়ে করবে, দামাদামি করবে, যোগাযোগ করবে না। আমি বলবো যে 1,500 টাকা দিব, 1,000 টাকা দিব, চলে আসবে, এত দামাদামি করে কেন? তো সে যদি বাইরে গিয়ে শপিং এ দামাদামি এটা একটু না করে, তাহলে হয়তো একটু ভালো লাগবে। এই বিষয়টা আমি বলবো আর কি। এটাই তার একটা ভালো না লাগার একটা ব্যাপার আমার কাছে মনে হয়। আর এই মুহূর্তে মাথায় তেমন আসছে না উল্লেখযোগ্য কিছু। তার মানে ধরে নিতে পারেন যে আলহামদুলিল্লাহ ভালোই আছে। ভালো আছে, ঠিক আছে পারভেজ। আপনার পাশে যদি কোনো পানির গ্লাস থাকে আপনি পানি খান। আপনাকে খুবই চিন্তিত মনে হচ্ছে, কারণ এরপরে কি ঘটনা ঘটবে লাইভের পরে সেটা আন্দাজ করা যাচ্ছে আর কি। যাও, আমি বলবো যে কোনো কোনো রকম ঘটনা ঘটবে না। একটু মারিয়ামের কাছে যাব, কি কি ভালো গুণ আছে আর কি কি অভিযোগ আছে, কি কি সংশোধন হওয়া প্রয়োজন। মারিয়াম, আপনার কাছে আসছে। জি, ধন্যবাদ। ও, ভালো গুণ তো মানে একজন ভালো মানুষ, এটা নিঃসন্দেহে। অনেস্ট একটা মানুষের মানে ভালো বলতে গেলে যে বৈশিষ্ট্যটা থাকা লাগে, অনেস্ট, সত্যবাদিতা, তো সেটা তো ওর মধ্যে অবশ্যই আছে। সেটা সেটার জন্যই পছন্দ করা বলতে পারেন। আর খারাপ গুণ বলতে গেলে যেটা, ওই যে বললো, আমাকে বললো যে দামাদামি বেশি করি, আর সে হচ্ছে দামাদামি একদমই করে না। তো মধ্যবিত্ত একটা ফ্যামিলি, মধ্যবিত্ত মার্কেট, আর সেখানে দামাদামিটা তো অবশ্যই হয়ে থাকবে। আর এই ধরনের লোকাল মার্কেট গুলোতে দামাদামি তো বাঞ্ছনীয়, কারণ সেটা হয় সবাই জানে যারা লোকাল মার্কেটে মার্কেটিং করে। তাদের সাথে তাল মিলাতে গেলে তো দামাদামি না করলে হবে না। কারণ ওখানে হচ্ছে জিনিস যদি হয়, হয়তো দিবে ঠিকই 800 টাকায়, কিন্তু দাম চাইবে 2,000 টাকা। সেক্ষেত্রে তো অবশ্যই দামাদামি করতে হবে। আর ওর হচ্ছে সবসময় এক দর এক দাম এই জিনিস কেনার অভ্যাস। কিন্তু ভালো টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে আসে, কিন্তু জিনিসটা পরে দেখা যায় যে সমস্যা, হয়তো বা সেটার কোনো ত্রুটি চলে আসে। তো দাম দিয়ে যদি কিনি, ভালোটা তো কিনতে হবে। কিন্তু সে ওই দোকানদারের উপর ডিপেন্ড করে নিয়ে আসবে ভালো মানে ভালো দামের জিনিস, কিন্তু জিনিসটা তো আর ভালো হয় না তখন। তো দামাদামি করে দেখে শুনে যদি না কেনা হয় তাহলে কি হবে? এই, আর ও যতই রাগ করুক আমি ওকে অলসই বলবো, কারণ এই অলসটাকেই এই অলসটাকেই তো রিসিভ করেছি। না, ঠিক আছে, এখানে অলসতা থেকে মুক্ত হওয়ার জন্য তো আপনারও ভূমিকা এখানে রয়েছে। আপনার ও তাকে হ্যাঁ, একটু আরেকটি বিষয় আছে, সে খুব ইনডিসিশনে ভুগে। খুব মানে খুব পরিকল্পনাবিদ, মানে পরিকল্পনাবাদী, কিন্তু
পরিকল্পনার কোনো কিছুই সে আসলে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করে না। অনেক কিছু পরিকল্পনা করে, এই করবো সেই করবো, মানে আচ্ছা এটা থেকে এটা করবো না, এটা করবো এটা করবো, কিন্তু আসলে কোনোটাই করে না। এটা তার একটা। আচ্ছা, আর আমরা আমরা শেষের দিকে চলে এসেছি আমাদের আজকের লাইভে। তো এখনো আপনাদের অনাগত ভবিষ্যতের সেই এখনো আপনারা পরিবারে দুইজনই রয়েছেন, অর্থাৎ এখনো আমাদের নতুন অতিথি এখনো আসেনি। তো তারা যখন এই লাইভটা দেখবে তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই আমরা দোয়া করি আল্লাহ তাদের আসবেন। তারা যখন এই লাইভটা দেখবেন সেই সন্তানদের উদ্দেশ্যে কি বলতে চান? দুইজনের কাছ থেকে শুনতে চাই। প্রথমে মারিয়াম মেঘনা। এটা তো অবশ্যই একটা, বিশেষ করে নারীর ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে একটা নারীর, মানে নারীত্বকে পূর্ণতা। ধারণ করা বা নারীত্বের পূর্ণতা, বা এটাই হচ্ছে তার বড় একটা গুণ। তো সবার কাছে দোয়া রাখবো অবশ্যই যেন এই পূর্ণতাটা লাভ করতে পারি। আর আগামী ভবিষ্যতের জন্য বলা যে জীবনে চলতে হলে তিনটা জিনিসকে ফলো করে মানে তিনটা জিনিসকে অবশ্যই খেয়াল রেখে চলে, মানে চোখ কান খোলা রেখে। আর হচ্ছে এই কাজটা আমি করবো, সেই যে কাজটার দিকে মানে লক্ষ্য রেখে বা ফোকাস রেখে এটা মানে জীবনে চলতে হবে। আর অবশ্যই পারিপার্শ্বিক অবস্থাকে বুঝে সেখানে মানে তাল মিলিয়ে চলতে হবে। নিজস্ব বৈশিষ্ট্য, মানে নিজের বৈশিষ্ট্যটাকে বজায় রেখে যেন ভালো কিছু করা যায় সেটার চেষ্টা করতে হবে। আর সর্বোপরি বলতে হবে পড়াশোনার উপরে কিছু নেই। যদি পড়াশোনা ঠিক মতো না করা হয়, জীবনে যত কিছুই করুক, পড়াশোনার অবস্থায় ছাত্র জীবনে যে যত কিছুই করুক, পড়াশোনা কমপ্লিট না করলে আসলে একটা মানুষের পূর্ণতা লাভ করা যায় না। বা সে যদি ভালো কিছু করতে চায় সেটা করতে, মানে সেটা করতে পারবে না। এই জায়গায় সক্ষমতা আসবে। যে একটু পারভেজ ভাইয়ের কাছে যাব, একই প্রশ্ন, যারা অনাগত সন্তান সেই তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে কি বলতে চান? অনাগত যে অতিথি যারা এখন আসেনি, যারা আসবে, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, জীবনটি খুবই ছোট, খুবই অল্প। সে ভোরের এক ফোঁটা শিশির বিন্দুর মতোই, যে পদ্ম পাতার উপর শিশির বিন্দুর মতোই। তো জীবনে যেন কখনো তারা সৎ না হয়, জীবনে যেন তারা আপাদমস্তক সৎ হয়, পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, ব্যক্তিগত ভাবে, ধর্মীয় ভাবে তারা যেন সৎ হয় এবং ভালো মানুষ হয়, ভালো চরিত্রের মানুষ হয়। সেটা অনেক জরুরি। একজন ভালো মানুষ হওয়া অনেক জরুরি, অনেক অনেক জরুরি। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়া খুবই জরুরি। সর্বাগ্রে আমি সেটাকেই গুরুত্ব দিব, সেটাকে প্রাধান্য দিব। তারা কতটুকু শিক্ষিত হলো, উচ্চশিক্ষায় শিক্ষিত হলো, কে কত টাকার মালিক হলো, হ্যাঁ, কে কত টাকা, কত দামি গাড়িতে ঘুরলো, কত দামি পোশাক পরলো, আর সেটা আমার কাছে কিছু না, কোনো বিষয় না। তারা যেন মানবিক মূল্যবোধ সম্পন্ন ভালো মানুষ হয়, তাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, তারা কারো উপকার করতে না পারলে কারো যেন ক্ষতি না করে, সেই কামনা করি। তারা যেন সেই আদর্শ, হ্যাঁ, সেই মূল্যবোধ তাদের হৃদয়ে ধারণ করে লালন করে, তাহলে আমি মনে করবো যে আমার জীবন সার্থক, সেটা আমি মনে করি। আর জীবনে যা পাবে অল্পতে যেন তুষ্ট থাকে। পৃথিবীতে সুখী হওয়ার জন্য অল্প তো অল্পেতে তুষ্টি হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই। জীবনে যা পাবো তাকেই মেনে নিতে হবে। জীবনের সাথে কখনো যুদ্ধে অবতীর্ণ হওয়া যাবে না। আমি বনাম জীবন, আমি বনাম বাস্তবতা, এই যুদ্ধে কখনোই অবতীর্ণ হওয়া যাবে না। জীবন জীবনের মতো চলবে, আর সেই চলার সাথে, সেই স্রোতের সাথে চলতে হবে। কখনো এ অনুতাপ করা যাবে না, অসুখী হওয়া যাবে না, সেটাই বলবো আমি। যে ধন্যবাদ দুলাল ভাই। যে নিজের বাবা মা যারা পৃথিবীতে এনেছিল সেই বাবা মাকে কিভাবে স্মরণ করতে, তাদের কথা কি বলতে চান, এবং তাদের যে কথা বলা হয়ে ওঠেনি তারা যদি এই ভিডিও দেখে তাদের উদ্দেশ্যে কি বলতে চান, অথবা তারা যেখানেই থাক তাদের উদ্দেশ্যে আপনি যেভাবে বলতে চান বাবা মাকে উদ্দেশ্য করে? আমি সবার মতোই বলবো,
আসলে আমি আমার বাবার কথা যদি বলতে যাই, আমার মায়ের কথা বলতে যাই, তাহলে খুবই আবেগাপ্লুত হয়ে যায়। আপনি বুঝতে পারছেন। যদি তারা এখন আছেন, ওনারা জীবিত আছেন, তারপরে আমি আবেগাপ্লুত হই, আমার চোখে পানি চলে আসে। এই জন্য, কারণ আমি অনেক দূরে থাকি। আমি সে ঢাকায় থাকি, তারা গ্রামে থাকে। তো বছরে দেখা হয় 2 ঈদে। তো এবার গেলেও দেখা হয় নাই। তো প্রায় 1 বছর হয়ে গেল বাবা মার সাথে দেখা হয় না। তো আমার বাবা অত্যন্ত ভালো একজন মানুষ। পৃথিবীর সকল সন্তানের কাছে যেমন তার বাবা শ্রেষ্ঠ বাবা, আমার কাছে আমার বাবা অনেক শ্রেষ্ঠ বাবা। উনি অনেক একজন ভালো মানুষ, ওনার দীর্ঘায়ু আমি কামনা করি। এবং আমি চাই উনি যেন অনেক অনেক দিন বেঁচে থাকে। জন্ম মৃত্যু হায়াত আল্লাহ তালার কাছে, আল্লাহ পাকের কাছে আমি এই দোয়াই করি, আমার বাবা মাকে যেন তার হায়াত দারাজ করেন। আমার বাবা যার নাম বলেছি ডাক্তার আব্দুল সাত্তার ভূঁইয়া, তিনি অত্যন্ত একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। এবং ওনার সন্তান হয়ে ওনার, আমি যে ওনার সন্তান এটা আমি গর্ববোধ করি। আমার অঞ্চলে বা অন্য কোথাও আমি বলি জানি অমুকের সন্তান, আমার বাবার নাম বলি, আমি খুবই গর্ব করি ওনার সন্তান হয়ে। এবং এটা আমার অহংকারের জায়গা, আমি অহংকার বোধ করি। এবং আমার মায়ের কথা আমি বলবো যে উনি অত্যন্ত, হ্যাঁ, একজন সরল মনা মানুষ, অত্যন্ত সরল মনা আমার মা, সাদা মাটা মনের মানুষ। দেখা যায় অনেকে বলে যে আমার মায়ের চরিত্রের ছাপ আমার উপর পড়েছে। তো মা বাবার কথা বলতে গেলে সেটাই, সবার মতোই আমি এটাই বলবো, সবাই যেন, সবার কাছে আমি দোয়া চাই আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, তারা যেন সুস্থ থাকে, তাদের দীর্ঘায়ু কামনা করি। আর তাদেরকে যেন আমৃত্যু পর্যন্ত সন্তুষ্ট রাখতে পারি, তাদের, আমার দ্বারা যেন তারা কখনো মনে কোনো কষ্ট না পায়, সেই কামনা করি, আমি সেই প্রত্যাশা করি। মরিয়ম মেঘনা কিভাবে বাবা মাকে স্মরণ করতে চান? একদম শেষের দিকে আমরা লাইভের। জি। আমার বাবা তো যেহেতু বেঁচে নেই, আর আমার মাকে না, আমার বাবার সাথে আমার সম্পর্ক, আমার মানে এইচএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, মানে এই যে চাকরি পরীক্ষা যেটা, যেহেতু চাকরি করেছি, চাকরি পরীক্ষার পর খুবই ঘনিষ্ঠ হয়ে গিয়েছিল। এর আগে পর্যন্ত বাবা যদি যোগাযোগ করতে পেতাম, কিন্তু বাবা যদি সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসে আর আমি যদি খেলাধুলা শেষ করে বাসায় চলে না আসতাম, তাহলে দেখা যেত বাবা ঘরে থাকতাম, দরজার কাছে লুকিয়ে থাকতাম, বাবা তাদের হাতের মধ্যে পড়াতে চলে যেত। আসলে কিন্তু পড়াতে গেলে দু একটা মিনিট থামতো, ঠাস করে পড়াতে যেত। তো এরকম ছিল একটা ভয়। তো পরীক্ষার পর হচ্ছে বন্ধুত্ব বাড়তে থাকে। এমন কোনো কথা নেই যেটা বাবার সাথে শেয়ার করতাম না। বাবা যখন মারা গেল, আর আমার মার কথা যেটা বলতে হয়, আমার আসলে আমার এই যে জীবনের যে এত যে সার্থকতা বা কর্মজীবনের যে সার্থকতা, পড়াশোনার যে সার্থকতা, সেটা আমার মার জন্য। আর যদি বুদ্ধি করে আমাকে মাস্টার লাইনে ভর্তি না করতেন, হয়তো বা আর সত্যিই বলেছিলাম যে আমার পড়াশোনা হয়তো বা অন্যদিকে মোড়, হয়তো এতদিনে দেখা যাচ্ছে আস্তে আস্তে বড় করে মানুষ করে ফেলেছি, হয়তো বা এরকম কিছু একটা হয়ে যেত। তো ওনার কারণেই আমার জীবনের পূর্ণতা, উনি খুব মানে আল্লাহর কাছে দোয়া করতেন যেন আমার একটা সরকারি চাকরি বা আমার একটা সরকারি চাকরি হয়, প্রাইভেট চাকরি কষ্টে, প্রাইভেট চাকরি যেখানে সময় চলে যায়, এরকম একটা ঘটনা ঘটেছিল আমার জীবনে। প্রাইভেট চাকরিটা খুব ঈদের, রোজার ঈদের আগেই বলে যে 1 মাস আগে বলে যে আগামী মাস থেকে আসতে হবে। তো তখনকার যে চাকরিজীবীদের যে কি সমস্যা হয় সেটা সবাই বুঝতে পারে। তো ওনারই খুব দোয়া থাকতে করতেন আর কি। তো আমি বলবো আমার সরকারি চাকরি পেয়েছে আমার মার দোয়ায়। আর আমার মার দূরদৃষ্টি এবং তার যেই বুদ্ধিমত্তা দিয়েই সে আমাদেরকে যেভাবে লালন পালন শাসন করে গিয়েছে, তার কারণেই আমি আজ এখানে উপস্থিত হতে পেরেছি। তো এখন এখন বর্তমানে আমার মাই হচ্ছে আমার সব, মাকে নিয়ে আছি। আর শরীরটাও একটু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সবার কাছে আমি দোয়া চাইবো যেন আমার মা সুস্থ থাকে, আমার মাকে আমি যেন দেখতে পাই। মার শেষ দিন পর্যন্ত যেন আমার সাথে, মানে আমার সাথে মাকে দেখভাল করতে পারি। মাকে কখনো বলে ওঠাতে নাই যে মা তোমাকে আমি চলে যাবো। এই বিষয়টা যদি মা কখনো দেখে থাকে তাহলে হয়তো বা সে চিনতে পারবেন।
জি ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে, শেষ প্রশ্ন আমাদের নতুন ধারার লাইভ, এইচ এম দুলাল লাইভ জীবনের গল্প। এই সোশ্যাল মিডিয়ার এই লাইভটা আপনি কিভাবে দেখছেন? আমরা প্রতিদিনই আজ থেকে শুরু হলো নতুন প্রথম পর্ব এইচ এম দুলাল লাইভ জীবনের গল্প, স্পন্সর্ড বাই নিহান ফুড লিমিটেড। কি বলতে চান এই লাইভ সম্পর্কে, মারিয়াম মাইকনা? জি, এটা একটা খুবই ভালো উদ্যোগ। নিহান ফুডকে অবশ্যই ধন্যবাদ জানাবো প্রোগ্রামকে স্পন্সর করার জন্য। আর দুলাল স্যার, আপনাকেও অবশ্যই ধন্যবাদ। এই প্রথম কর্মযজ্ঞে প্রথম দম্পতি হিসেবে আমাদের দুজনকে পছন্দ করার জন্য বা নির্ধারণ করার জন্য একটা ভালো উদ্যোগের প্রথম সাক্ষী হওয়ার আনন্দটাই আলাদা। এরপর থেকে যারা যারা আসবেন, হয়তো আমাদের বলাতে বা আমাদের কোনো ইনফরমেশনে হয়তো অনেক জায়গায় ত্রুটি বা গ্যাপ রয়ে গিয়েছে, কিন্তু তারপরেও তো আমরা প্রথম। এই হচ্ছে আমাদের সবচেয়ে মানে আনন্দের জায়গা। আর এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য খুব মানে অনেক ধন্যবাদ। আর যারা আছেন পরবর্তী যে দম্পতিরা আসবেন, তাদেরও হয়তো জীবনে অনেক লুকাই আছে, অনেক ভালো ঘটনা আছে, সেগুলোই আমরাও জানতে পারবো। তাদের চড়াই উতরে থেকে আমরাও কিছু শিক্ষা নিতে পারবো। জি ধন্যবাদ মারিয়াম মাগনা। আর যারা এই লাইভটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এইচ এম দুলাল লাইভ। এইচ এম দুলাল লাইভ আপনার জীবনের গল্প তুলে ধরছে। আমরা লক্ষাধিক মানুষের কাছে যেতে চাই। আমরা যেতে চাই সে সমস্ত মানুষের যাদের গল্প প্রেরণার এবং যাদের গল্প শুনে মানুষ জীবনে আশার আলো দেখবে। পারভেজ ভাই, আপনার কাছে একই প্রশ্ন, এইচ এম দুলাল লাইভ জীবনের গল্প কিভাবে দেখছেন? আজকে তার নতুন শুভ সূচনা আপনাদের মাধ্যমে। অনেক ধন্যবাদ জল ভাই। আসলে কি বলবো, আমি সত্যি খুবই আনন্দ অনুভব করছি এবং গর্ববোধ করছি যে এইচ এম দুলাল লাইভ জীবনের গল্প অনুষ্ঠানে আমাদের প্রথম দম্পতি হিসেবে আমাদেরকে নির্বাচিত করার জন্য এবং আমাদেরকে আপনি আজকে সংযুক্ত করেছেন আপনার এই জীবনের গল্প অনুষ্ঠানে, যা নিহান ফুড কর্তৃক স্পন্সর। এটা তো সত্যি খুবই আনন্দ অনুভব করছি এবং গর্ব অনুভব করছি এই ভেবে যে আপনি আমাদেরকে যে সম্মান দিলেন বা সম্মানিত এটার কথা জানি না। আমরা অতি সাধারণ মানুষ। আমি বলবো জীবনের বা স্পেশালিটি হলো এই জায়গায় যে যাদের গল্প কখনো লেখা হয় না কোথাও, যাদের জীবনের গল্প কখনো বইয়ে লেখা হয় না, যাদের জীবনের গল্প কেউ কখনো মনে রাখে না, কিন্তু আপনি সে উদ্যোগ নিয়েছেন আমাদের মতো এই আনসাং হিরো, যাকে বলা হয় আনসাং হিরো, হ্যাঁ, আমাদের মতো অতি সাধারণ মানুষের জীবনের গল্প আপনি শোনার যে ব্যবস্থা করেছেন, সেটার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ প্রদান করছি। অসংখ্য অনেক ধন্যবাদ দিই আপনাকে। এবং সত্যি আমি বলবো এটি একটি অনবদ্য এবং সুন্দর একটি উদ্যোগ, যা আমাদের মতো এরকম অখ্যাত অসাধারণ অনেক দম্পতি মনে আশার সঞ্চার করবে, অনুপ্রাণিত করবে, জীবনকে আরো সুন্দর অনুভব করার প্রেরণা যোগাবে, জীবনকে আরো ভালোভাবে দেখার প্রেরণা যোগাবে। আমি এইচ এম দুলাল ভাই, বিশিষ্ট সাংবাদিক, আপনাকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই জীবনের গল্প অনুষ্ঠান উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করুক, চলতে থাকুক। বাংলাদেশের প্রতিটি মানুষ যেন আপনার এই অনুষ্ঠানে, আজকে আমরা যেরকম প্রথম আসলাম, প্রতিদিন যেন এই অনুষ্ঠানে এসে তারা অংশগ্রহণ করতে পারে, আমি সেই কামনা করি। সেই জন্য এই অনুষ্ঠানটিকে ভালো লাগে, ভালোবাসে এবং হৃদয়ে ধারণ করে সে আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের এই দুইজন দম্পতিকে, মারিয়াম মাগনা, পারভেজ ভুইয়া দম্পতির আজকের জীবনের গল্প অনুষ্ঠান আমরা আজকে শেষ করতে যাচ্ছি। আর যারা আপনারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন, যেন তাদের জীবনের গল্প মানুষ জানতে পায়, অনুপ্রাণিত হতে পারে। এই ভিডিও দেখবে বাবা মা, দেখবে আত্মীয় স্বজন, দেখবে অনাগত শিশু, দেখবে সন্তান, দেখবে দেশের মানুষ। আজকে পারভেজ ভাই যথার্থই বলেছেন, অনেক মানুষের জীবনের গল্প পত্রিকায় ছাপা হয় না,
টেলিভিশনের অথবা সেলুলয়েডে কখনো ধারণ করা হয় না। তো তাদের জীবনের গল্পগুলো তুলে ধরছি আমি এইচ.এম. দুলাল। আপনাদের এই জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদের জীবনের গল্প তুলে ধরতে চাই সোশ্যাল মিডিয়া ভিত্তিক ইউটিউব লাইভ, এইচ.এম. দুলাল লাইভ, স্পন্সর্ড বাই নিহান ফুড লিমিটেড। নিহান ফুডকে ধন্যবাদ। নিহান ফুড ঘরে ঘরে থাকুক নিহান ফুড, আর সেইভাবে প্রতিটা ঘরেই যেন আমাদের আনন্দের ঘর হয়, দাম্পত্য জীবন সুন্দর হয়, আমাদের সুন্দর জীবন গঠন করে আমরা যেন পৃথিবী থেকে বিদায় নিতে পারি, আর যেন বলতে পারি এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো শুভরাত্রি। আজকে আমরা এখানেই শেষ করছি। দুইজনকেই ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো যাই হোক, এই ছিল জীবনের গল্প। আগামীকাল আগামীকাল আবারও আমি এইচ.এম. দুলাল উপস্থিত হব। এইচ.এম. দুলাল জীবনের গল্প, স্পন্সর্ড বাই নিহান ফুড। আপনারা আশা করি সেই কালকের অনুষ্ঠান দেখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।